আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্টোকস থিওরাম। আমার এই দুইটা টপিক বাকি ছিল, একটা হচ্ছে স্টোকস থিওরাম আর একটা হচ্ছে গ্রিনস থিওরাম। একটু দেরিতে হলো রেকর্ডটা দেওয়ার চেষ্টা করছি আর কি, আজকে রেকর্ড করছি। সো প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্টোকস থিওরাম। স্টোকস থিওরামটা হচ্ছে পুরোপুরি সম্পর্কযুক্ত হচ্ছে লাইন ইন্টিগ্রালের সাথে। যে আমাদের লাইন ইন্টিগ্রালের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে স্টোকস থিওরাম কিছুই না, এবং সেই সাথে আমরা যদি কোনো একটা ভেক্টরের কার্ল যদি বের করতে জানি তাহলেও স্টোকস থিওরামে সেটাও কাজে লাগে। তাহলে স্টোকস থিওরামে মূলত দুইটা জিনিস কাজে লাগবে, একটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল আর একটা হচ্ছে কোনো একটা ভেক্টরের কার্ল। ফর এক্সাম্পল, যেমন একটু যদি আমরা লক্ষ্য করি যে এখানে স্টোকস থিওরামের যে স্টেটমেন্টটা বলছে কি, যে লাইন ইন্টিগ্রাল অফ এ, আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ এ ডট ডিআর, এটা মানে হচ্ছে লাইন ইন্টিগ্রাল বোঝায় এই জিনিসটা দ্বারা, which equals to হবে ডাবল ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রাল অফ ডেল ক্রস এ ডট এন ডিএস। আমরা জানি যে ডেরিভেটিভ অফ দ্য ভেক্টর এস কে এন ডিএস মাধ্যমে লেখা যায়। তাহলে দেখেন এ ভেক্টরের যদি কার্ল তার সাথে ডট প্রোডাক্ট আসবে কার, এন ডিএস এর, তাহলে এই দুইটা রেজাল্ট যদি সেম হয় তাহলে সেটাকে বলা হয় কি, তা তখনই মাত্র সেটাকে বলে এটা হচ্ছে স্টোকস থিওরাম তাহলে ফুলফিল করছে। লাইন ইন্টিগ্রাল এবং এ ভেক্টরের সারফেস ইন্টিগ্রালের সাথে যদি আমরা এন ডট ডিএস, মানে এ ভেক্টরের কার্লের সাথে যদি আমরা এন ডট ডট এন ডিএস কে যদি আমরা ডট প্রোডাক্ট নিই তাহলে এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে সেটা স্টোকস থিওরামটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমাদেরকে এই সূত্রটা শুধু মনে রাখতে হবে স্টোকস থিওরামের জন্য, যে দিস আর ইকুয়াল। এবং আমরা জানি যে আসলে এই যে এন ডিএস যেটা লেখা হয়েছে এখানে, এই জিনিসটা আসছে কোথা, কারণ ডি এস ভেক্টরটাকে যদি আমরা ভেঙে লিখি এন ডিএস, দিস ইজ ইউনিট ভেক্টর এন। এবং সেই সাথে আমরা এটাও জানি যে এই ডিএস কে কেউ চাইলে এই যে ডিএস যেটা আছে এই ডিএস টাকেও চাইলে এভাবে লেখা যায়, ডিএস ইজ নাথিং এলস which equals to dx dy, the xy প্লেনে হয় n ডট কে। আমি আশা করি আপনারা এটার সাথে পরিচিত জিনিসটার সাথে, কারণ আমরা সারফেস ইন্টিগ্রাল নিয়ে যখন কথা বলেছি তখন আমি বলেছি যে যদি xy প্লেনে হয় তাহলে ds কে dx dy ডিভাইডেড বাই n ডট কে লেখা যায়। যদি yz প্লেনে থাকতো তাহলে আমরা লিখতাম dy dz n ডট i। যদি xz প্লেনে থাকে তখন এখানে আসবে n ডট j। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা জানি তাহলে স্টোকস থিওরামকে ভেরিফাই করা কোনো ব্যাপারই না, কারণ আমাদের টার্গেট থাকবে ভেরিফিকেশনের সময় যে দুইটা ভ্যালু সেম আসছে কিনা, যে লাইন ইন্টিগ্রালের রেজাল্ট এবং এই রেজাল্টটা দুটো সেম আসে। যদি সেম আসে তাহলে সে স্টোকস থিওরামকে ফুলফিল করছে। বাট দ্যাট মিনস, এটা আরেক কথা যদি বলি যে লাইন ইন্টিগ্রালটাকে সারফেস ইন্টিগ্রালের মাধ্যমে ট্রান্সফর্ম করাটাই হচ্ছে মূলত স্টোকস থিওরামের কাজ। কোনো একটা ভেক্টরের যদি আমরা লাইন ইন্টিগ্রাল বের করতে পারি তাকে স্টোকস থিওরাম মানে স্টোকস থিওরামের মাধ্যমে তাকে সারফেস ইন্টিগ্রালের মাধ্যমেও রিপ্রেজেন্ট করানো যাবে। কারণ আমরা জানি ডাবল ইন্টিগ্রেশন ইজ নাথিং এলস, দিস ইজ দ্য সারফেস ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রাল, রাইট? সো আমরা এখন আমাদের চেষ্টা থাকবে যে এটাকে একটু ভেরিফাই করা একটা এক্সাম্পলের মাধ্যমে যে আসলে এটা সত্য হয় কি। তো ভেরিফিকেশনের সময় একটু লক্ষ্য করেন আমাদের কি কি জিনিসগুলো জানতে হবে। যেমন আমরা যখন লাইন ইন্টিগ্রাল বের করি, লাইন ইন্টিগ্রাল বের করতে গেলে একটা ক্লোজড কার্ভ সম্বন্ধে আমাদের ধারণা থাকে। ক্লোজড কার্ভ লাইন ইন্টিগ্রাল সি রিলেটেড। আর যখন আমরা সারফেস ইন্টিগ্রাল করি তখন সেই ক্ষেত্রে হচ্ছে সারফেসটা সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হয়, যে সারফেসটা তাহলে যে সারফেসের মাধ্যমে আমরা সারফেস ইন্টিগ্রালটা বের করি। তাহলে এই দুইটা জিনিস জানতে হবে। তাহলে যদি আমি এক কথায় বলি যে কোনো একটা প্রবলেমকে যদি স্টোকস থিওরাম ভেরিফাই করতে বলা হয় কোনো একটা প্রবলেম দিয়ে, তাহলে সেই প্রবলেমে তিনটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে যে ভেক্টরটা নিয়ে কথা বলছি এ ভেক্টর, সেই এ ভেক্টরের ভ্যালু দেওয়া থাকবে, এই ভেক্টরটার ভ্যালু দেওয়া থাকতে হবে। সেই সাথে বলতে হবে যে সি কার্ভটা কোনটা, ক্লোজ কার্ভটা যে সেটা কোথায় অবস্থান করছে বা সেই কার্ভের ইকুয়েশনটা কেমন সেটা। আরেকটা হচ্ছে যে সারফেস যেটা, সেই সারফেসের ইকুয়েশনটাও দেওয়া থাকতে হবে। তবে হ্যাঁ, ক্ষেত্র বিশেষে সারফেস ইন্টিগ্রাল থেকেই আবার আমরা কি বের করতে পারি, ক্লোজ কার্ভটাকে ডিফাইন করা যায়। আমরা এখন যে এক্সাম্পলটা নিয়ে কথা বলবো, যে স্টোকস থিওরামের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন আমরা দেখবো যে আসলে সারফেস থেকে ক্লোজ কার্ভটাকে ডিফাইন করা যায়। তো আমরা যদি একটু প্রশ্নটা পড়ি, যে বলা হচ্ছে ভেরিফাই স্টোকস থিওরাম ফর এ ইকুয়ালস টু দিস
তাহলে দেখেন আমার তিনটা জিনিসের মধ্যে আমরা বলছি ভেক্টর দেওয়া থাকতে হবে, সি দেওয়া থাকতে হবে, এস দেওয়া থাকতে হবে। তাহলে এ কিন্তু দেওয়া আছে, যে ভেক্টরটা নিয়ে কথা বলছি সেটা দেওয়া আছে। where S is the upper half surface of the sphere this, এই সারফেসটার যে আপার হাফ সারফেস যেটা অর্ধেক, উপরের অর্ধেক অংশ, মানে দিস ইজ ইকুয়েশন অফ স্পিয়ার, কারণ আমরা জানি দিস ইজ এ 3 ডাইমেনশনাল জিওমেট্রি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 1, এটা 3 ডাইমেনশনাল জিওমেট্রি। তাহলে এই স্পিয়ারটার আপার হাফ সারফেসটা হচ্ছে s, এট দ্য সেম টাইম বলা হচ্ছে and c is its boundary। যেন আপনারা নিশ্চয়ই জানেন স্পিয়ার কেমন হয়, যে আসলে একটা সার্কেলকে যদি আপনি উপরের দিকে উড়াইতে থাকেন, লম্বা করে দেন, তাহলে এটা একটা স্পিয়ার। তাহলে তার বাউন্ডারি বলতে কি বোঝায়, তাহলে স্পিয়ারটা কেন একটা সার্কুলার রিলেটেড, সার্কুলার টাইপের। তাহলে ওই যে সার্কেলটা, এখান থেকে যে সার্কেলটা বের হবে, কেউ যদি জেড কে 0 চিন্তা করে, তাহলে একটা সার্কেল বের হবে না, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1, তাহলে সেটাই হচ্ছে সার্কেল, আর সেই সার্কেলটাই হচ্ছে কার্ভ সি। মানে জিনিসটা এরকম অনেকটা, স্পিয়ারটা যদি এরকম হয়, ধরুন এরকম দুটা সার্কেলকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে এটা একটা স্পেয়ার হয়। তাহলে দেখেন এতটুকু অংশ কি সার্কুলার শেপ নয়, যে একটা ক্লোজড আমরা কার্ভ পাচ্ছি। তাহলে এই যে হাইটটা সহ যুক্ত হওয়ার কারণে এটা স্পেয়ার হলো। তাহলে দেখেন যদি শুধু আপনি এই অংশ নিয়ে কথা বলতে চান, তাহলে কি এটার ইকুয়েশন কি অনেকটা এরকম হবে কিনা, যদি আমরা এক্স ওয়াই প্লেনে চিন্তা করি এই সার্কেলের ইকুয়েশনটা, আর পুরোটা যদি বলেন তাহলে সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 1, বিকজ দিস ইজ অলসো রিলেটেড টু হাইট, সেজন্য। বাট যদি আপনি শুধু সার্কুলার শেপের অংশটার কথা চিন্তা করেন, এবং সেটাকে যদি আপনি এক্স ওয়াই প্লেনে চিন্তা করেন, তাহলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1। কেউ যদি মনে করে যে স্যার আমি এক্স ওয়াই প্লেনে চিন্তা করবো না, আমি ওয়াই জেড প্লেনে চিন্তা করবো, তাহলে এই সার্কেলের ইকুয়েশন হবে তখন ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 1। কেউ যদি মনে করে না আমি এক্স জেড প্লেনে চিন্তা করবো, তাহলে সেই সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু। তাহলে দেখেন আমার ক্লোজড কার্ভ যেটা, সেই কার্ভটার ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেলাম, আসলে সেটা হচ্ছে সার্কেল। এখন আমাকে একটু দেখেন আপনারা সেটা বুঝেন কিনা, যে এই যে ইকুয়েশনটা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1, এই ইকুয়েশনে এই সার্কেলের ইকুয়েশনটাতে রেডিয়াস নিশ্চয়ই 1 এবং সেন্টারের কোঅর্ডিনেট কি 0 0। তাহলে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে 1 এবং সেন্টারটা হচ্ছে 0 0 পয়েন্ট। এবং আপনারা সেটা জানেন কিনা জানি না, যে কোনো সার্কেলকে ট্রিকোনোমেট্রিক ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে বলা প্যারামেট্রিক ইকুয়েশন, এটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন। যদি কোনো একটা সার্কেল এরকম হয়, মানে ফর্মুলাটা ছিল এরকম, জানি না আপনারা সেটা জানেন কিনা, যে কোনো একটা সার্কেল যদি হয় যে এরকম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার which equals to say r স্কয়ার, আমি র্যান্ডমলি মানে ইন জেনারেল আর বললাম, আর হচ্ছে রেডিয়াস, তাহলে সেক্ষেত্রে তার প্যারামেট্রিক ইকুয়েশন ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে যদি লিখতে চান, তাহলে এরকম লেখা যায়। 3D তে যদি লেখেন, তাহলে x equals to r cos theta, y equals to r sin theta, আর যেহেতু 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে এখানে z অ্যাবসেন্ট, তাহলে z এর ভ্যালু 0 হলেই z অ্যাবসেন্ট হবে, তাই না? তাহলে এই তিনটার মাধ্যমে এই সার্কেলের ইকুয়েশনটাকে এই প্যারামেট্রিক ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করানো যায়। তো যদি যায়, তাহলে একটু লক্ষ্য করেন আমার যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে এখানে আমার সার্কেলের ইকুয়েশনটা কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। আবার আমরা জানি সার্কেলের যে গ্রাফ যেটা থাকে ক্লোজ কার্ভ, সেটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু করে কত পর্যন্ত যায় 2 পাই, 360 ডিগ্রি সে কভার করে ঘুরে এসে, যে আপনি যদি এখান থেকে তার যাত্রা শুরু করতে চান, ধরে নেন সে এখান থেকে স্টার্ট হচ্ছে, সে ঘুরে কি 160 ডিগ্রি 360 ডিগ্রি কভার করে কি সে এখানে চলে আসবে আবার। তাহলে তার রিজন কি, যদি আপনি অ্যাঙ্গেলের মাধ্যমে তার লিমিটটাকে ডিফাইন করতে চান 0 to 2 পাই পর্যন্ত, তাই না? তাহলে এটা যদি ক্লোজ এটাকে যদি লিখতে চাই আমরা, জিনিসটা কিভাবে লিখতে পারেন, ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি লিখি, দ্য বাউন্ডারি সি, বাউন্ডারি সি is a circle in the xy plane, যেহেতু আমরা xy প্লেনে চিন্তা করছি, the xy plane of radius 1, center at the horizon। তাহলে
এই সার্কেলটার যদি আমরা প্যারামেট্রিক ইকুয়েশন লিখতে চাই তাহলে তার প্যারামেট্রিক ইকুয়েশন নিশ্চিতভাবে এই ফর্মুলাটাকে যদি অ্যাপ্লাই করতে চাই, যেহেতু তার রেডিয়াস 1, তাহলে আর এর ভ্যালু 1। আর থিটা না বলে যদি আমরা অন্য একটা ভেরিয়েবলও ধরতে পারি, আমি টি এর মাধ্যমে রিপ্রেজেন্ট যদি করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো লেট x ইকুয়ালস টু r cos t হওয়ার কথা, তাহলে r এর ভ্যালু তো 1, রেডিয়াস যেহেতু 1, তাহলে cos t, y হচ্ছে r এর ভ্যালু যেহেতু 1, আর তো এখানে লেখার দরকার নেই 1, sin t, আর যেহেতু z অ্যাবসেন্ট তখনই হবে যদি z এর ভ্যালু 0 হয়, আর অ্যাঙ্গেলটা হবে কি নিশ্চিতভাবে 0 থেকে শুরু করে 2π পর্যন্ত, 0 থেকে শুরু করে 2π পর্যন্ত হবে তার সার্কেলটা কিছু ডিফাইন করবে। তাহলে এখন যদি এখান থেকে যদি আমরা ক্লোজড কার্ভের যদি আমরা লাইন ইন্টিগ্রালটা বের করতে চাই, তাহলে এটা dr, আর আমরা হচ্ছে এখানে স্টোকস থিওরেমটাকে ভেরিফাই করতে চাই, লেফট হ্যান্ড সাইড হচ্ছে লাইন ইন্টিগ্রাল, তাই না? তাহলে এখানে দেখেন এ যে ভেক্টরটা দেওয়া আছে আমার কোশ্চেনে, তার সাথে যদি আমরা dr এর যদি ডট প্রোডাক্ট নিই, dr কি আপনারা নিশ্চিত আপনারা জানেন, আর dr হচ্ছে dxi প্লাস dyj প্লাস dz, তার সাথে যদি এই ভেক্টরটা ডট প্রোডাক্ট নিই, তাহলে জাস্ট হবে কি 2x মাইনাস y এর সাথে আসবে dx, yz স্কয়ার এর সাথে আসবে dy, y স্কয়ার z এর সাথে আসবে dz। তাহলে আমরা জিনিসটা পাচ্ছি এরকম অনেকটা 2x মাইনাস y dx মাইনাস yz স্কয়ার ইনটু dy মাইনাস y স্কয়ার z ইনটু dz। আমরা এখন পর্যন্ত কিন্তু লিমিট জানি না, কেন লিখতে পারছি না, কারণ এখানে তিনটা ভেরিয়েবল আছে x y z, সেজন্য আমরা এখনো সেই ক্লোজ কার্ভ সি বলছি। পরের লাইনে দেখেন এখানে আমরা x এর ভ্যালু যদি জানি আমরা cos t, y এর ভ্যালু জানি sin t, z এর ভ্যালু 0, তাহলে z এর ভ্যালু যদি 0 হয়, দেখেন তো এই লাস্টের যে দুইটা টার্ম, এই দুইটা টার্মের কোনো অস্তিত্ব থাকবে না, কারণ z এর ভ্যালু 0 বসলে এগুলো অটোমেটিক্যালি 0 হয়। তাহলে আমরা এখানে যদি x এর জায়গাতে x এর ভ্যালু এবং y এর জায়গাতে যদি y এর ভ্যালু বসাই, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে 2 cos t, যে x এর জায়গাতে x এর ভ্যালুটা বসলাম, মাইনাস y, তাহলে y এর ভ্যালু হচ্ছে sin t, ইনটু dx, তাহলে ডেরিভেটিভ অফ কি cos t, নিশ্চয়ই x এর ভ্যালু যদি cos t। এখন আমরা কিন্তু লিমিট জানি, লিমিট যেহেতু টি এর মাধ্যমে চলে আসছে, লিমিট হচ্ছে টি এর লিমিট কত, 0 থেকে 2π, t ইকুয়ালস টু 0 টু 2π। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসে একটু দেখে নিই। ইন্টিগ্রেশন করার একটা কাজ করতে হবে, ডেরিভেটিভ অফ cos t সমান কত সেটা জানতে হবে, t ইকুয়ালস টু 0 2π। ডেরিভেটিভ অফ cos t মানে কি, মাইনাস sin t dt, নিশ্চয়ই মাইনাস sin t dt। তাহলে এটাকে দেখেন যদি মাইনাস sin t dt হয় এবং মাইনাস sin t dt দ্বারা যদি আমরা এখানে গুণ করে দিই, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়, এখানে যদি sin t আনি মাইনাস sin t দ্বারা, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে মাইনাস 2 sin t cos t, আবার তার সাথে যদি মাইনাস sin t গুণ করেন তাহলে আসবে প্লাস sin স্কয়ার t আর dt একটা। এখন ইন্টিগ্রেশন একটু ঝামেলা আছে, কারণ sin স্কয়ার t ইন্টিগ্রেশনের সূত্র জানি না, সেজন্য আমরা একটা কাজ করতে চাই, এটাকে দেখেন এভাবে রিলেট করা যাবে কিনা। প্রথমটা নিয়ে সমস্যা নেই, এটা হচ্ছে মাইনাস sin 2t এর সূত্র, তাই না, 2 sin t cos t মানে হচ্ছে sin 2t। এখানে এটাকে নিশ্চয়ই এরকম লেখা যাবে, আমরা যদি একটা কাজ করি, আমি একটু আলাদা রাফে দেখাতে চাই, যে sin স্কয়ার t কে দেখেন কেউ চাইলে এরকম লিখতে পারবে কিনা, যে হাফ 2 sin স্কয়ার t, সম্ভব লেখা, হাফ থাকুক 2 sin স্কয়ার t মানে হচ্ছে কি 1 মাইনাস cos 2t। তাহলে আমরা চাইলে এই sin স্কয়ার t সমান আমরা কি লিখতে পারবো, হাফ 1 মাইনাস cos 2t। এই সূত্রটাকে যদি এখানে যদি আমরা অ্যাপ্লাই করে দিই, তাহলে এই sin স্কয়ার t এর জায়গাতে লিখতে পাচ্ছি হাফ 1 মাইনাস cos 2t। এখন ইন্টিগ্রেশন যদি করে ফেলি তাহলে আমার আনসার চলে আসবে লেফট হ্যান্ড সাইডে লিমিট বসিয়ে দিলে, কারণ sin 2t কে ইন্টিগ্রেট করলে আসে কি, মাইনাস তো খুব কনস্ট্যান্ট, sin কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos 2t, বাট যেহেতু t না, সেই 2 দ্বারা ভাগ করতে হবে, আর ওই মাইনাস মাইনাস এটা হচ্ছে প্লাস, তাহলে আলটিমেটলি থাকছে হচ্ছে cos 2t ডিভাইডেড বাই 2। এই ফর্মুলার মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, এখানে আসেন এখানে হচ্ছে হাফ কনস্ট্যান্ট থাকুক, 1 কে t এর রেসপেক্ট ইন্টিগ্রেট করলে হয় t সূত্রের মাইনাস, এবার আসেন এখানে cos 2t কে ইন্টিগ্রেট করলে আসে sin 2t ডিভাইড বাই 2, লিমিট হচ্ছে আপনার 0 টু 2π।
যেমন দেখেন আমরা যদি প্রথমে 2 পাই বসাতে চাই, তাহলে এটা 2 পাই, তাহলে 2 পাই যদি এখানে বসিয়ে দেন কেউ, এখানে যদি 2 পাই বসান তাহলে আসে কি cos 4 পাই, ঠিক আছে? এর জায়গাতে যদি 2 পাই বসান cos 4 পাই। তাহলে প্রশ্ন হচ্ছে, একটু আমরা যদি দিকে লক্ষ্য করি, চিত্রটা যদি একটু আঁকতে চাই, cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তাহলে দেখেন এটা যদি cos 0 ভ্যালু 1, সরি cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে 360 ঘুরে এখানে যখন আসবে আবার 1, আরো 360 যদি ঘুরে আসে 1ই থাকবে। তাহলে এটা যদি 1 হয়, cos 4 পাই এর ভ্যালু যদি 1 হয়, তাকে ডিভাইডেড বাই করেন 2 দ্বারা, তাহলে ভ্যালুটা আসবে কত? ভ্যালুটা আসবে হচ্ছে হাফ। এবার আসুন এখানে প্লাস, এখানে যদি বসান 2 পাই যদি এখানে বসিয়ে দিই আমরা, তাহলে 2 পাই থাকলো মাইনাস sin 2 পাই 4 পাই যদি হয় 0, কারণ sin 0 এর ভ্যালু যদি 0 হয় তার 360 গুণিত যাই হোক সব 0ই হবে। তাহলে এটার অস্তিত্ব থাকছে না, থাকে কি হাফ ইনটু 2 পাই। তাহলে হাফ ইনটু 2 পাই, এটা হলো আপার লিমিট সূত্রের মাইনাস। এবার যদি লোয়ার লিমিট 0 বসান, cos 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে 1/2। এখানে যদি 0 বসে দেখেন তো পুরো টার্মটাই 0 হয়ে যায় কিনা। তাহলে এখন যদি এটাকে যোগ বিয়োগ করেন দেখেন কি আসে, হাফ হাফ ক্যান্সেল, এখানে 2 এবং হাফ কেটে দেন, থাকবে হচ্ছে পাই। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড যে ভ্যালুটা স্টোকস থিওরামের, সেখানে রেজাল্টটা আসলে হচ্ছে পাই। এখন আমাকে দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা তাহলে কি আসে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা কি ছিল? রাইট হ্যান্ড সাইডটা ছিল আমার এরকম যে ডাবল ইন্টিগ্রেশন অফ ডেল ক্রস এ ডট এন ডিএস। তাহলে আমাকে এট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট ডেল ক্রস এ। তার সাথে না হয় এন এর ডট প্রোডাক্ট আমরা পরবর্তীতে নিব, কিন্তু আমাকে ডেল ক্রস এর ভ্যালুটা আগে জানতে হবে। তাহলে ডেল ক্রস এর ভ্যালু যদি বের করতে চাই আমরা, তাহলে দেখেন আমার ডেল ক্রস এ যদি বের করি আমরা, ডেল ক্রস এ which equals to I J K, this is the curl of it basically. Del I coefficient হচ্ছে del del x, this is del del y, del del z। আমরা দেখেছি a ভেক্টরে I এর কোএফিসিয়েন্ট ছিল 2x minus y, এটা ছিল হচ্ছে minus yz square, this is minus y square z। এখন তার যদি আমরা কার্ল নেই, যেমন I এর কোএফিসিয়েন্ট কে নেন, যে I কে যদি প্রথমে পিক করেন, I এর র কলাম ক্যান্সেল থাকবে এই চারটা এলিমেন্ট, তাকে যদি আপনি y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন আসবে হচ্ছে মাইনাস 2yz, ফর্মুলার মাইনাস। আপনি যদি এটাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন তাহলে আসবে মাইনাস মাইনাস প্লাস 2yz অলসো। এটা হচ্ছে j এর র কলাম ক্যান্সেল করেন, থাকবে হচ্ছে এই চারটা এলিমেন্ট। এখানে x এর কোনো টার্ম নাই, তাকে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস, এটাকেও যদি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন 0। এবার আসুন কি k এর র কলাম ক্যান্সেল করে থাকবে এই চারটা এলিমেন্ট, তাকে যদি আপনি এটাকে যদি আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন 0, ফর্মুলার মাইনাস, এটাকে যদি আপনি y রেসপেক্টে করেন, 2x কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 0, আর মাইনাস y কে ডিফারেন্সিয়েট করা হয় -1, তাহলে -1 আছে +1। দেখেন তো আলটিমেটলি এখানে রেজাল্টটা থাকবে কে, বিকজ এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে নাই, থাকে শুধুমাত্র কে। তাহলে ডেল ক্রস এ এর ভ্যালু পাচ্ছি আমরা সিম্পলি কে। তাহলে এখন আসেন আমার যে ফর্মুলাটাতে কি দাঁড়ায়, যে ফর্মুলাটাতে যদি আমরা বসাই ভ্যালুগুলোকে, আমরা ধরে নেন আমরা এখনো লিমিট জানি না, ডেল ক্রস এ এর ভ্যালু কি পেয়েছি আমরা, কে ডট এন, যে এতটুকু ভ্যালু কে আর এটা হচ্ছে এন। আর ডিএস কে ভেঙে আমরা বলছি এক্স ওয়াই প্লেনে যখন চিন্তা করবো, তাহলে এটাকে লেখা যায় কি ডিএক্স ডিওয়াই এন ডট কে। দেখেন মনে আছে কিনা আপনাদের সারফেস ইন্টিগ্রালে, অবশ্যই আমি এটা বলেছি। তাহলে দেখেন তো এই দুইটা ভ্যালু কি ভেনিশ হয়ে যায় কিনা, কে ডট এন এর যে ভ্যালু আসবে, কে ডট এন এর ভ্যালু কি সেম আসবে, ভ্যালু সেম। তাহলে আলটিমেটলি আপনার যেটা থাকবে ডাবল ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিওয়াই, এখানে মডুলাস, যেহেতু ডট প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে দেখেন স্কেলার কোয়ান্টিটি দুইটা ইউনিট ভেক্টরের স্কেলার কোয়ান্টিটি নিলে 1 ইউনিট ভেক্টরে আসবে, কারণ আমরা জানি এটা একটা ইউনিট ভেক্টর, তাই না, ইউনিট ভেক্টর আসবে। সো এখানেও ইউনিট ভেক্টর 1ই আসবে, কাটাকাটি গুলোতে ভেনিশ হয়ে যাচ্ছে। এখনো কিন্তু যেহেতু আমাকে, তার মানে কি এখানে আমার ফাংশন আছে কি সিম্পলি 1 কে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে অ্যাজ ওয়েল এজ ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এক্স এর লিমিট কি হবে, ওয়াই লিমিট কি হবে, সেটা আমাদেরকে
জানতে হবে এক্স এর লিমিটটা কি হবে এবং ওয়াই এর লিমিটটা কি হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে সেটা যদি জানতে চাই, আমি যে স্পেয়ারটা এঁকেছিলাম দেখেন আপনাদের মনে আছে কিনা, চিত্রটা যেমনই হোক ধরে নেন এটাই স্পেয়ার, করে যুক্ত করা লাগছে এবং আমরা জানি এটা সেন্টার কোথায়, অরিজিনে, তাই না? এটা যদি অরিজিন হয় তার রেডিয়াস কত, 1। তাহলে এদিকে যদি 1 হয়, আপনি যদি অ্যাক্সিস সিস্টেমে চিন্তা করেন, 3D তে যদি চিন্তা করেন আর তাহলে এদিকে যদি পজিটিভ 1 হয় তাহলে এদিকে নিশ্চয়ই নেগেটিভ 1। অ্যাক্সিস সিস্টেমে লেন্থ তো 1 নিশ্চয়ই, কিন্তু তাহলে কি যদি আপনি পজিটিভ ডিরেকশনে যদি 1 চিন্তা করেন, নেগেটিভ ডিরেকশনে কি -1, তাহলে এখানে এক্স এর লিমিটটা কিন্তু -1 থেকে 1 পর্যন্ত, এটা নিশ্চিত। বাট ওয়াইটা কিভাবে পিক করা যাচ্ছে না, একটা কারণে তার হাইট বা কি আমরা সেটা কিন্তু জানি না। সেটাকে যদি পিক করতে চাই আমরা, তাহলে দেখেন তো আমরা আমাদের যে স্কয়ার ইকুয়েশনটা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু 1, যেহেতু আমরা এখানে শুধুমাত্র এক্স ওয়াই প্লেনে চিন্তা করছি, আপনি এখানে জেডটাকে এলিমিনেট করতে পারেন। তাহলে আলটিমেটলি আপনার ইকুয়েশনটা থাকবে কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কি ওয়াই এর ভ্যালু পিক করা যাবে না? দেখেন তো এই ওয়াই এর ভ্যালুটা কি এরকম আসবে কিনা, প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার নিশ্চয়ই। তাহলে একটা হচ্ছে মাইনাস স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার, আর একটা হচ্ছে প্লাস স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, জিনিসটা দাঁড়াবে এরকম যে এক্স এর লিমিট হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত, আর ওয়াই এর লিমিট হচ্ছে মাইনাস স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার থেকে শুরু করে প্লাস স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার পর্যন্ত, আর 1টাকেই এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। এখন এটাকেই যদি আপনি দুইবার এটাকে যদি ইন্টিগ্রেশন করে ভ্যালু বসান, একটু বাসায় চাইলে আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন, তো আমি দেখাই, সমস্যা নেই। আপনি যদি প্রথমে এটাকে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করেন 1 কে, জিনিসটা নিশ্চয়ই এরকম দাঁড়াবে যে x ইকুয়ালস টু -1 to 1। এটাকে যদি 1 কে যদি আমরা y রেসপেক্ট ইন্টিগ্রেট করি হয় সেটা y লিমিট কত, মাইনাস রুট ওভার -1 মাইনাস x স্কয়ার থেকে শুরু করে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। এখন তাকে লিমিট বসান, y এর লিমিট, y এর লিমিট যদি বসান, এখানে প্রথমে যদি 1 মাইনাস বসান, সূত্রের মাইনাস, আবার এটা বসান, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস x স্কয়ার dx। একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এটা, কারণ এটাকে একটু সিম্পলিফাই করা যেত, আমি দেখাচ্ছি একটু পরে আবার। তাহলে এখান থেকে তো দুটো কি সিমিলার, তাহলে 2 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার নিশ্চয়ই আসে। এখান থেকে যদি কেউ x এর ভ্যালুটাকে x কে sin থিটা ধরে নেয়, তো যদি এখান থেকে ধরে নেয় যে লেট x ইকুয়ালস টু sin থিটা সে, তাহলে দেখেন তো dx সমান কি আসে, cos থিটা d থিটা। লিমিটটাও যদি এরকম ধরে নেয় যে কেউ যদি হয় x ইকুয়ালস টু -1, তাহলে দেখেন তো থিটা সমান কত আছে, sin থিটা -1, sin 90 ডিগ্রি ভ্যালু যদি আসে 1, তাহলে sin 270 ডিগ্রি ভ্যালু নিশ্চয়ই -1, 180 পর পর প্লাস মাইনাসের সাথে চেঞ্জ হয়, তাহলে থিটা কস্টটা আসবে নিশ্চিতভাবে 3π/2। when x equals to 1, তাহলে নিশ্চিতভাবে থিটা কস্ট হচ্ছে অবশ্যই π/2। এখন সবগুলো ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, x এর ভ্যালু -1 এর জন্য আমরা পাচ্ছি 3π/2, এটা হচ্ছে π/2 টু 1 মাইনাস x স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা, মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, রুট করলে হয় cos থিটা, তাহলে থাকে 2 cos থিটা। আবার এখানে দেখেন cos থিটা dx এর ভ্যালু পাইছি cos থিটা d থিটা, সো cos থিটা d থিটা which equals to 3π/2 π/2। তাহলে এখন দেখেন আবার এখান থেকে যদি 2 cos স্কয়ার থিটা হয় না, 2 cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1 plus cos 2 থিটা d থিটা। এখন তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে লিমিট বসিয়ে দিই, তাহলে আমার ভ্যালু চলে আসবে, কারণ 1 কে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় থিটা, প্লাস cos থিটা কে ইন্টিগ্রেট করলে আসে sin 2 থিটা বাই 2, লিমিট হচ্ছে। এখন দেখেন আপনারা যদি মানটা একটু ভ্যালুটা যদি বসাইতে চান, প্রথমে যদি থিটার জায়গাতে π/2 বসান, π/2। সিমিলারলি এখানে যদি π/2 বসাই, তাহলে 2 টু ক্যান্সেল থাকবে sin π, sin 0 ভ্যালু যদি 0 হয় sin π এর ভ্যালু 0,
আপার লিমিটের জন্য পেলাম এটা মাইনাস, এবার যদি লোয়ার লিমিট বসান এখানে যদি বসিয়ে দেন এটা কি লোয়ার লিমিটটা যদি এখানে বসিয়ে দেন তাহলে দেখেন তো কত আসে, থিটার জায়গাতে যদি বসান প্লাস এখানেও যদি বসান তাহলে থাকে সাইন 3 পাই, সাইন 0 ভ্যালু যদি 0 হয় সাইন 3 পাই ভ্যালু 0। যদি আমরা চাইলে এটাকে নেগেটিভে নিতে পারতাম, আমাদের মনে হয় কি হয়েছে এখানে লিমিটটাকে আমরা এটাকে নেগেটিভে ট্রান্সফার করতে পারতাম, কারণ আসলে লোয়ার লিমিট তো ছোট ভ্যালু থেকে শুরু হয়, এই জিনিসটাকে নেগেটিভে ট্রান্সফর্ম করতে পারতাম কিভাবে একটু দেখেন। 90 যদি অবস্থান এখানে হয়, আমরা জানি 180 পর পর যখন 270 যে ভ্যালু আসবে নিশ্চয়ই এদিকেও যদি 180 যদি সাইন মাইনাস 90 তাহলে কি সেম ভ্যালু আসবে না, কারণ এটাও তো 180 ডিগ্রি পর। তাহলে এইটা এটা যে কথা, এটা যে কথা -π/2 কিন্তু একই কথা। আপনি ক্যালকুলেটর একটু চেপে দেখতে পারেন, সাইন 270 ডিগ্রি ভ্যালু যা সাইন -90 ডিগ্রি ভ্যালু তাই। এই জন্যই এই ভ্যালুটাকে আমরা চাইলে -π/2 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 এটা যদি আমরা -π/2 বসিয়ে দিই তাহলে দেখেন কি আসে, π/2 প্লাস যে মাইনাস মাইনাস প্লাস π/2 হচ্ছে cos 2π। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল আসছে তাহলে নিশ্চিতভাবে স্টোকস থিওরেম এখানে ভেরিফাইড এই প্রবলেমের জন্য। সো এখন আমরা যেটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মানে স্টেটমেন্ট এবং প্রুফ। এখানে আমরা কোনো হয়তো প্রবলেম নিয়ে তেমন আলোচনা করবো না। গ্রিনস থিওরেম, গ্রিনস থিওরেমের স্টেটমেন্টটা এটাও একটা ক্লোজড ইন্টারভালের মতোই, তবে একটু ব্যতিক্রম আছে যে mdx প্লাস ndy হচ্ছে cos 2 double integration of del m by del x minus del m by del y dx dy। এটা হচ্ছে আপনার গ্রিনস থিওরেমের স্টেটমেন্ট। তাহলে আমাকে দেখতে হবে দ্যাট মিন্স সিঙ্গেল ইন্টিগ্রেশনকে ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে ট্রান্সফর্ম করা। এক্ষেত্রেও গ্রিনস থিওরেমের লজিকটা এরকম যে সিঙ্গেল ইন্টিগ্রেশন যদি থাকে তাকে ডাবল ইন্টিগ্রেশন ট্রান্সফার করে। এক্ষেত্রে আমরা আর না বলে রিজিয়ন বলছি, আর বলতে এখানে রিজিয়ন বোঝাচ্ছে, এস না বলে। এটাকে যদি আমরা একটু প্রুভ করতে চাই জাস্ট এটা চিত্র বুঝলেই হবে, আমরা একটা চিত্র বুঝে যাই তাহলেই হবে। যেহেতু dx dy আমরা xy প্লেন নিয়ে কথা বলতে চাই, so this is positive x, this is the positive y axis, this is the origin। সেটা রিজন আছে এরকম, রিজন এরকম। তাহলে দেখেন এই রিজনটা এক্স অ্যাক্সিস বরাবর যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখানে, ফিনিশ এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। আমরা যদি ধরে নিই দিস ইজ দ্য পয়েন্ট এ, দিস ইজ দ্য পয়েন্ট বি। সিমিলারলি অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি চিন্তা করেন দেখেন আপনার স্টার্টিং পয়েন্ট এই যে এই বরাবর স্টার্ট হয়েছে, এবার হচ্ছে দিস ইজ ই, এন্ডিং পয়েন্টটা মনে করেন এখানে, তাহলে এটাকে বলছি আমরা এফ। তাহলে এই জিনিসটাকে যদি আমরা অ্যালং এক্স অ্যাক্সিস যদি ডিভাইড করতে চাই, অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি ডিভাইড করতে চাই, ওয়াই বরাবর যদি আমরা তাকে দুইটা পোর্শনে ভাঙতে চাই তাহলে জিনিসটাকে নিশ্চয়ই এরকম ভাঙা যাবে, এরকম দুইটা পোর্শনে ভাঙা যাবে নিশ্চয়ই, এদিকে একটা পার্ট এদিকে একটা পার্ট। সিমিলারলি আমরা যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল যদি একটু দুইটা পোর্শনে ভাঙতে চাই তাহলে এটা কিরকম ভাঙা যাবে নিশ্চয়ই, এদিক হচ্ছে একটা পার্ট এদিক হচ্ছে। আমরা প্রথমে একটু এক্স অ্যাক্সিস বরাবর চিন্তা করব এবং দেখেন এখানে এরকম দুইটা দিকে ভাঙে না কেন চারটা পয়েন্ট লাগে। আমি ধরে নিচ্ছি দিস ইজ এ ই ডি, আমরা বলছি এটা দিস ইজ এফ। আমরা যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল যদি ভাঙতে চাই, এক্স অ্যাক্সিস এর প্যারালাল ভাঙলে দেখেন আপনার ভাঙা যায় কিভাবে, এক্স অ্যাক্সিস এর প্যারালাল যদি ভাঙেন আপনি তাকে ভাঙা যায় দুইটা পোর্শন, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে এ এফ। তাহলে এই দুইটার সামেশন হচ্ছে এই ক্লোজড রিজিয়নটা। আবার কেউ যদি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল যদি সে ভাঙতে চায় তাহলে কোন দুইটা রিজিয়নের সামেশন, একটা হচ্ছে ই এ এফ, একটা হচ্ছে ই বি এফ। এই দুটোকে সাম করলে এই রিজিয়নটা পাওয়া যায়। এবং দেখেন অ্যালং এক্স অ্যাক্সিস যদি চিন্তা করেন, এক্স অ্যাক্সিস বরাবর এই রিজিয়নটাকে আপনি যেভাবেই ভাঙেন না কেন, এই দুইটা পোর্শন যদি ভাঙেন তার লিমিট হচ্ছে কত, এ থেকে বি পর্যন্ত। আবার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর চিন্তা করেন তার লিমিট হচ্ছে কত, ই থেকে এফ পর্যন্ত। দ্যাটস ইট। এই ফিগারটা যদি আপনি বুঝে যান তাহলে কিছুই না,
সো আমরা এটাকে জাস্ট একটু বলতেছি যে এরকম যে লেট যদি প্রুভ করতে চাই আর কি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভস AEB AFB আমরা এই দুইটার যে AB এর যে ইকুয়েশনটা যেটা আবার AFB দুটি ইকুয়েশন আমরা ধরে নিচ্ছি যে একটা হচ্ছে y ইকুয়ালস টু y1x ক্যাপিটাল y1x এন্ড আরেকটা ধরে নিচ্ছি উপরের যেটাকে AFB কে ধরে নিচ্ছি ক্যাপিটাল y2x। দুইটা ইকুয়েশন ধরে নিলাম আমরা, যেহেতু নিশ্চয়ই একটা কার্ভ দুইটা কার্ভের দুই ধরনের ইকুয়েশন ধরে। তাহলে দেখেন আমরা যদি একটা কাজ করতে চাই যে ডেল এম বাই ডেল ওয়াই এর ভ্যালুটা যদি বের করতে চাই, যেমন এই দুইটা ইকুয়েশন থেকে বের করা যাবে ডেল এম বাই ডেল ওয়াই, এই ইবি এবং এফবি এর ক্ষেত্রে বের করা যাবে ডাবল ইন্টিগ্রেশন অফ ডেল এম বাই ডেল ওয়াই ডিএক্স ওয়াই বের করতে চাই আর। তাহলে দেখেন এতটুকু অংশের জন্য যে এই দুইটা রিজিয়নের ক্ষেত্রে এক্স এর লিমিট কত, কোন দুইটা রিজিয়নের কথা বলছি আমরা দুইটা রিজিয়নের কথা বলছি যে এই একটা রিজিয়ন আবার এই একটা রিজিয়ন, দুইটার ক্ষেত্রেই দেখেন লিমিট কে দাও এর ভ্যালু এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত যেহেতু, তাহলে এক্স এর লিমিট নিশ্চিত আমরা জানি যে এক্স এর ভ্যালু হচ্ছে এ থেকে এক্স এর ভ্যালু বি, বাট ওয়াই এর ভ্যালুটা কি যে দেখেন তো ইকুয়েশনটা কত, যেটা যেহেতু y1x থেকে আর উপরটা হচ্ছে y2x, তার লিমিট হবে কত y এর ভ্যালু y ইকুয়ালস টু y1x থেকে শুরু করে y ইকুয়ালস টু y2x ডেল এম বাই ডেল ওয়াই। যেহেতু আমরা y লিমিট এজ এ ভেরিয়েবল আছে, তাহলে আমরা প্রথমে y রেসপেক্ট ইন্টিগ্রেশনটা করব, dx টাকে আমরা বাইরে। এবং আপনারা জানেন যেহেতু একটা পার্শিয়াল ডেরিভেটিভ হিসেবে এখানে জিনিসটা আছে, তাহলে তাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব লিমিট যদি বসিয়ে দিই, এখানে এটা হচ্ছে ফাংশন আকারে না হয় ওয়াই রেসপেক্ট আসবে, কনস্ট্যান্ট আসবে কি ইন টার্মস অফ এক্স। তাহলে আলটিমেটলি আমি যখন একবার ইন্টিগ্রেশন করবো সেই রেজাল্টটাই কি দেখেন তো এক্স ওয়াই এর আকারে ফাংশন আকারে চলে আসবে কিনা, যে এটা কেন একটা এরকম আসবে কিনা যে এম এক্স ওয়াই লিমিট হচ্ছে কত, লিমিট হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান এক্স থেকে শুরু করে ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু এক্স। কারণ এটা যেহেতু ওয়াই রেসপেক্ট আমরা ইন্টিগ্রেট করছি, তাহলে ওয়াই ফাংশন তো পাবোই, প্লাস একটা কনস্ট্যান্ট আসে আমরা জানি ইন্টিগ্রেশনে, লিমিট যদি আমরা এখনো বসাচ্ছি না, তাহলে সেই কনস্ট্যান্ট আসবে ইন টার্মস অফ এক্স, তাহলে আলটিমেটলি ফাংশনটাই চলে আসবে এক্স ওয়াই ফাংশন, ডিএক্স আমরা এখনো করিনি। তাহলে দেখেন এটাকে যদি একটু রিরাইট যদি আমরা করি, লিমিটটা যদি বসিয়ে নিই আমরা, এখানে আমরা যদি লিমিট বসাই, এই লিমিট গুলো কার ওয়াই এর লিমিট, তাহলে প্রথমে আপার লিমিট বসবে ওয়াই এর জায়গাতে, তাহলে আসবে কি এম এক্স, ওয়াই এর জায়গাতে ওয়াই লিমিটটা কত ওয়াই টু, সূত্রের মাইনাস, এখানে আবার যদি বসান ওয়াই এর জায়গাতে বসবে ওয়াই ওয়ান, এম এক্স ওয়াই ওয়ান পুরোটার সাথে আছে ডিএক্স। এখন এটাকে দেখেন আমরা যদি ডিএক্স দ্বারা যদি দুইটার সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে দেখেন তো জিনিসটি এরকম দাঁড়ায় কিনা যে এক্স ইকুয়ালস টু এ টু এক্স ইকুয়ালস টু বি এম এক্স ওয়াই টু ডিএক্স মাইনাস এ টু এক্স ইকুয়ালস টু বি এম এক্স ওয়াই ওয়ান ডিএক্স। জাস্ট আমরা ডিএক্স দ্বারা গুণ করি, গুণ করতে গিয়ে একটা যদি কাজ করি আমরা, যেমন দেখেন আমরা যদি পরের অংশটাকে যদি সামনে নিয়ে আসি মাইনাসটার সাথে এম এক্স ওয়াই ওয়ান ডিএক্স, আর প্রথমটাকে যদি পরে নিই, এটা নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস কাজ করতে চাই, আমি জানি না আপনারা সেটা জানেন কিনা, কোনো ফাংশনের লিমিট যদি এরকম হয় ওয়ান টু এক্স স্কোয়ার ডিএক্স যে কথা, মাইনাস টু টু ওয়ান এক্স স্কোয়ার ডিএক্স একই কথা, যদি লিমিট চেঞ্জ হয়ে যায় আপার কে যদি লোয়ার করেন, লোয়ার কে যদি আপার করেন, তাহলে সামনে কি দিতে হয় একটা মাইনাস দিলেই হয়ে যায়, এটার রেজাল্ট যা আসবে তার রেজাল্ট তো সেম। চাইলে আপনারা বাসায় একটু চেষ্টা করে দিই, সেম রেজাল্ট আসে। তাহলে প্রথম যে টার্মটা আছে প্রথম অংশটা এটা কি প্লাসের টার্ম, আমরা যদি এটাকে যদি একটু চেঞ্জ করি, লিমিটটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি একটা মাইনাস চলে আসবে না, লিমিট এখানে আছে এ থেকে বি, আমি যদি বি থেকে এ করতে চাই তাহলে কি একটা মাইনাস দিতে হবে নিশ্চয়, বি থেকে এ এম এক্স ওয়াই টু। কেন করলাম একটু চিত্রটার দিকে তাকালে হবে,
একটু চিত্রটা একটু পরে দেখাচ্ছি, একটা মাইনাস কমন নিই, দুইটার মধ্যে যেহেতু মাইনাস আছে, যদি মাইনাস কমন নিয়ে জিনিসটা থাকবে কি x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b m x y1 dx প্লাস x ইকুয়ালস টু b থেকে x ইকুয়ালস টু a m x মাইনাস y2 dx। কেন করলাম দেখেন একটু, এখানে লিমিটটা শুরু হয়েছে থেকে a থেকে শুরু হয়ে b তে শেষ, পরেরটাতে b থেকে শুরু হয়ে a তে শেষ, যোগ করা হয়েছে। তাহলে দেখেন তো পুরো রিজিয়নটাকে কভার করে কিনা এই লিমিটে। কিভাবে? যে দেখেন এই প্রথম কার্ভের জন্য, এই অংশের জন্য, এই অংশটার জন্য এ থেকে সে শুরু হয়ে বি তে গিয়েছে, আবার উপরেরটার জন্য কি বি থেকে শুরু হয়ে এ তে গিয়েছে। তাহলে কি একটা ক্লোজড কার্ভ হবে কিনা দেখেন, এ থেকে বি, বি থেকে আবার, তাহলে পুরোটা কি একটা ক্লোজড কার্ভ হয়, পুরো রিজিয়নটা কি সে কভার করছে, সেজন্য আমরা সিমিলার লিমিট করতে গেলাম। তাহলে এখন এই জিনিসটা তাহলে পুরোটাকে কভার করা মানে কি আলটিমেটলি এটা একটা ক্লোজড কার্ভ কিনা। এখন যদি ক্লোজড কার্ভ হয় এটা তো মাইনাস হয়ে গেল। ক্লোজড কার্ভ মানে কি, ক্লোজড কার্ভ অফ সি কাকে আমরা করছি, দিস ইজ দ্য ফাংশন এম, কারণ ওয়াই যে এক্স তো এক্স দুটার মধ্যে আছে, ওয়াই ওয়ান এর জন্য এ থেকে বি, ওয়াই টু এর জন্য বি থেকে, তাহলে আলটিমেটলি কি সিম্পলি এম বলা যায় এটাকে, সিম্পলি এম। আর দেখো তো দুইটার মধ্যে ডিএক্স আছে, তাহলে ডিএক্স। এটা কার ভ্যালু পেয়েছি আমরা, ডাবল ইন্টিগ্রেশন অফ আর ডেল এম বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ভ্যালুটা পেয়েছি। তাহলে এখান থেকে যদি কেউ সাইড চেঞ্জ করে নিশ্চয়ই এরকম লেখা যাবে যে ক্লোজ ইন্টিগ্রাল অফ এম ডিএক্স, মাইনাসটাকে যদি এদিকে সরাই দেন, এদিকে মাইনাস ডাবল ইন্টিগ্রেশন অফ ডেল এম বাই ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। তাহলে দেখেন আমার যে প্রমাণের ক্ষেত্রে আমার যে গ্রিন থিওরামের স্টেটমেন্টের যে যেটাকে আমরা প্রুভ করতে চাই, তার এই যে সেকেন্ড পোর্শনটা আমরা বের করতে পেরেছি। কোন পোর্শনটা? বেসিক্যালি আমি এই পোর্শনটা আমার বের করা হয়ে গেছে, এটার ভ্যালু ডাবল ইন্টিগ্রেশন। তাহলে আমার এখন বের করতে হবে কি, ডাবল ইন্টিগ্রেশন অফ ডেল এন বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই এর ক্ষেত্রে ভ্যালুটা কি আসে। তো এটার জন্য ওই যে উল্টাটা, এই চিত্রটা তখন আমরা পিক করবো কি এই দুইটা রিজন। তখন আমরা একটু ভুলে যাব যে চিত্রটা, রিজন দুইটাকে একটু চেঞ্জ করতে হবে। তখন আমরা রিজন নেব কোন দুইটা, রিজন নিব হচ্ছে এটা একটা, এটা একটা। তখন রিজন হবে কি ইএএফ ইবিএফ। সেক্ষেত্রে হয়তো ওয়াই লিমিটটা তখন আমরা জানি, কারণ ওয়াই রিজন কত থেকে ই থেকে এফ পর্যন্ত, এক্স এর লিমিটটা তখন হবে x1 টু x2, তাহলেই হয়ে যাবে। নিশ্চিত পরের অংশটা একটু স্টার্ট করে দিলি আপনারা করতে পারবেন। এরকম ডাবল ইন্টিগ্রেশন অফ ডেল এম বাই ডেল এক্স ডিএক্স ডিওয়াই। তাহলে দেখেন এক্ষেত্রে আর ছিল, এটাকে যদি আমরা নিশ্চিতভাবে এক্স এর লিমিট, ওয়াই লিমিট তো আমরা জানি ই থেকে এফ পর্যন্ত, এক্স এর লিমিট হবে কি, এক্স এর লিমিট হবে এক্স ইকুয়ালস টু x1 এক্স থেকে শুরু করে এক্স ইকুয়ালস টু x2 এক্স পর্যন্ত ডেল এম বাই ডেল এক্স। যদি এটা ভেরিয়েবল, তার রেসপেক্ট আগে ইন্টিগ্রেশনটা করব আমরা, ডিওয়াইটা পরে থেকে যাবে। ওয়াই লিমিট থাকুক ই থেকে এফ। এখন দেখেন এটা এক্স এর ফাংশন, তাকে ইন্টিগ্রেট করলে যখন এক্স এর ফাংশন আসবে, কনস্ট্যান্ট আসবে ওয়াই টার্ম, আলটিমেটলি এটা একটা এক্স ওয়াই ফাংশনই আসবে। লিমিট কত, এক্স এর লিমিট হচ্ছে x1 এক্স থেকে শুরু করে x2 এক্স পর্যন্ত ডিওয়াই। এখানে যদি আপনি এক্স এর জায়গাতে প্রথমে যদি x2 এক্স বসান, জিনিসটা দাঁড়াবে এফ পর্যন্ত। একটু নেটওয়ার্কের একটু হয়তো ইয়ে হতে পারে। যে আমরা যদি এক্স এর লিমিটটা বসিয়ে দিই x2, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে x2 ওয়াই, আর ডিওয়াই তো আছে, ডিওয়াইটা এখানে দিয়ে দিলাম সূত্রের মাইনাস। এবার যদি এখানে যদি x1 বসানো, আসবে কি n x1 ওয়াই ডিএক্স। তাহলে এখন দেখেন আমরা যদি লিমিটটাকে যদি আমরা আলাদা করে দিতাম সেটা আরো ভালো ছিল। এই লিমিটটাকে যদি আলাদা করে দিই, y ইকুয়ালস টু ই থেকে এফ n
x2 y dx আসবে কি মাইনাস f n x1 y dx। তো আমরা জানি, দেখেন আমরা বলছিলাম যে লিমিট চেঞ্জ করলে কি হয়, একটা মাইনাস নেওয়া যায়। কেউ যদি এটাকে এরকম লিখতে পারেন, সে প্রথমটাকে আনচেঞ্জড রেখে প্রথম অংশটা থাকুক y dx থাকুক। এখন কেউ যদি এই লিমিটটা, লোয়ার লিমিট আছে ই, আপার লিমিট এফ, কেউ যদি লিমিটটাকে ইন্টারচেঞ্জ করে, তাহলে এই মাইনাসটা কি প্লাসের হয়ে যাবে। প্লাস y ইকুয়ালস টু এফ থেকে y ইকুয়ালস টু ই পর্যন্ত n x1 y dx। তাহলে দেখেন তো পুরোপুরি আগেরটার মতোই হচ্ছে কিনা। dy ছিল x এর সাথে ইন্টিগ্রেট করে ফেলছে। তাহলে দেখেন আমরা যদি চিত্রটা যেটা ছিল, চিত্রটাতে দেখেন যদি আমরা লক্ষ্য করি, যেটা আমার দেখেন ই থেকে এফ পর্যন্ত, পার্ট হচ্ছে এফ থেকে ই পর্যন্ত, দেখেন তো পুরো রিজনটাকে কভার করে কিনা। ফিগারটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমার ফিগারটা ছিল এই যে এখানে এতটুকু অংশতে যদি আপনি চিন্তা করেন, ই থেকে এফ এ গিয়েছে, তাহলে পরেরটা কি আবার এফ থেকে আবার ইতে আসছে, তাহলে আলটিমেটলি কি পুরো রিজনটাকে ক্লোজড সে কভার করছে। তাহলে পুরোটাকে যদি ক্লোজ কভার করে, তাহলে আমরা কি চাইলে এটাকে জাস্ট ক্লোজ ইন্টিগ্রাল হিসেবে, মানে লাইন ইন্টিগ্রালটা যেমন ছিল ক্লোজড ইন্টিগ্রাল, সেই ইন্টিগ্রাল হিসেবে এটাকে লেখা সম্ভব। তো চাইলে এটাকে এইভাবেই জাস্ট সিম্পলি লিখতে পারবে যে হুইচ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল অফ n dy। তাহলে দেখেন এখানে এটা ভ্যালু পেয়েছি ডাবল ইন্টিগ্রেশন অফ কার যে ডেল n বাই ডেল এক্স dx dy। তাহলে এখন এই দুইটা ভ্যালু এখন যেটা পেয়েছি, একটু আগে যেটা পেয়েছি, দেখেন তো দুইটাকে যোগ করে দিলে কি আমার ইয়েটা চলে আসে কিনা, যে একটু আগে এই ভ্যালুটা পেয়েছি, এখন আরেকটা ভ্যালু পেয়েছি, দুইটাকে যোগ করে দিলেই দেখেন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হয়ে যায়। সো দ্যাটস দ্য প্রুফ অফ গ্রিনস থিওরাম। আমি আশা করি যে আপনারা যদি বাসায় একটু দেখেন ভালোভাবে, যদি এখানে পুরোটাই লেখা আছে, যদি একটু লেখেন নিজে আবার ভালো করে লেখা একটু প্র্যাকটিস করেন, তাহলে আশা করি আপনারা পরীক্ষা আসতে পারবেন। আর এই ক্লাসগুলো মানে এই টপিক গুলো অবশ্যই পরীক্ষার জন্য খুবই আশা করি নতুন করে বলতে হয় না, আপনারা বুঝতে পারছেন। তাহলে সবাই ভালো থাকি, সবাই ভালো করে পরীক্ষা দিবেন এবং অন্যান্য টপিক গুলো ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা, ঠিক আছে।